সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠে গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের রাজা স্যার। আমরা আবারও হাজির হলাম ভৌতবিজ্ঞান তোমাদের মাধ্যমিক 2026-এর দ্বিতীয় সাজেশন নিয়ে। মানে আমাদের কথা ছিল যে ভৌতবিজ্ঞানের একটা ক্লাস, জীবনবিজ্ঞানের একটা ক্লাস এবং অঙ্কর একটা ক্লাসে সমস্ত সাজেশনটা একসঙ্গে প্যাক করে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কিন্তু গতকাল ভিডিওতেই বলেছি আমরা যে তোমাদের ভালোবাসা এবং আগ্রহ আমাদেরকে কিন্তু আমাদের কথাটা আরো গভীরভাবে ভাবতে সাহায্য করলো। আমরা যেখানে ভেবেছিলাম যে একটা একটা করে ভিডিও, 3টে ভিডিও করে ছেড়ে দেবো, সেটা কিন্তু আমাদের আরেকটু চেঞ্জ হয়েছে গতকালের চিন্তা ভাবনায়। আমরা কি করেছি, প্রত্যেকটার ক্ষেত্রে ছোট ছোট পার্ট করে ভেঙে দেবো। মানে যেমন ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে 2টো পার্টে দিচ্ছি, অঙ্কর ক্ষেত্রেও সেরকম 2টো পার্টে যাবে, 2টো বা 3টে। আর জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আশা করছি একটা ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর কি, আমরা গতকাল এটাও কথা দিয়েছি যে আমরা কিছু কিন্তু এক্সট্রা ক্লাস করাবো। এক্সট্রা ক্লাস বলতে যেরকম ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কিছু ম্যাথ রিলেটেড যে ক্লাসগুলো আছে সেগুলো করাবো। অঙ্কর ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে আমরা কিছু কিছু গণিত যেগুলো তোমাদের কঠিন লাগে বা মাধ্যমিকের জন্য যেটা 26-এ দিচ্ছ তাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোকে কিন্তু আমরা করিয়ে দেবো কয়েকটা। আমরা সাজেশন প্রোভাইড করব, তোমরা প্র্যাকটিস করবে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমরা 2026-এর জানুয়ারির 10 তারিখ থেকে আমাদের বিদ্যা ভবন যে কোচিং সেন্টার আছে সেই বিদ্যা ভবনে পুরোটাই ডিজিটাল করার চেষ্টা করছি। যদি সম্ভব হয় কিছু কিছু টপিক আমরা ডিজিটালি তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? এগুলো ছাড়াও চলো আজকে ভৌতবিজ্ঞানের যে দ্বিতীয় পার্ট সেখানে আমরা ফিরে আসি। আমরা গতকাল বলেইছিলাম যে কালকের যে কোশ্চেনগুলো আমরা দিয়েছিলাম আশা করি তোমরা আজকের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছো। আমাদের টিমস কিন্তু সবসময় চেষ্টা করছে যাতে তোমরা প্রতিনিয়ত এক ধাপ এগিয়ে যাও বাকিদের থেকে, সেই চেষ্টায়। কিন্তু তোমাদেরকেও চেষ্টা করতে হবে, কারণ সঙ্গে সঙ্গে না চলে তো তুমি সাকসেসফুল হবে না, বা তোমাকে উন্নতির মানে শীর্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তোমাদেরকে বলেছিলাম যদি কোনো কোশ্চেন না পারো আমাদেরকে কমেন্ট করবে, ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। তোমাদের আরও কিছু রিকোয়ারমেন্ট থাকলে তোমরা সেটা আমাদেরকে জানাতে পারো, আমরা সেটাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করব। এবং যেহেতু সময় কম আছে, তোমাদের যে কোনো রকমের সমস্যা আমাদেরকে কিন্তু কমেন্ট করো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দরকার হলে তোমাদের কোনো টপিক যদি অসুবিধা থাকে আমাদেরকে জানিও, সেই টপিকটার উপর স্পেশালি আমরা ভিডিও করে দেবো যেহেতু সময় কম আছে। তবে হ্যাঁ, অফ টাইমে হবে কোনো টাইমটা, যেমন কয়েকদিন থেকে আমরা বলেছি যে আমরা খুব ব্যস্ততার মধ্যে আছি, যেহেতু আমাদের অনেক কটা ব্যাচ লঞ্চ করছে, তাই জানি তোমাদের অসুবিধা হবে। তার সত্ত্বেও আমরা কিন্তু 10টার টাইমটাই বেছে নিয়েছি, রাত্রি 10টা। হয়তো অনেকে 10টা পর্যন্ত জেগে থাকো না, ভোরে উঠে পড়াশোনা করো, আবার অনেকে রাত জেগেও পড়াশোনা করো। যদি কেউ 10টার মধ্যে ঘুমিয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু তার পরের দিনে ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের এতগুলো ব্যাচ সামলে তারপরে এই ব্যাচটা যেহেতু হচ্ছে এবং শেষের দিকে খুব কম সময়ের মধ্যে তোমাদের ব্যাচটাকে রেডি করতে হয়েছে, তার জন্য একটু অসুবিধার মধ্যে আছি। গতকাল যেমন যারা তোমরা ছিলে তারা জানো আমাদের ইন্টারনেট হাব যেটা সেটা কিন্তু গন্ডগোল করে দিয়েছিল, যার জন্য আমরা বহু চেষ্টা করেও কোনোরকমভাবে সেই ভিডিও আপলোড করতে পারছিলাম না। এবং সেটা কিন্তু আমরা পোস্ট করে বা আমাদের যে পেড ব্যাচ আছে সেখানে কিন্তু আমরা জানিয়েছিলাম। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছো। রীতিমতো তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে গিয়েছো যতক্ষণ না আপলোড হয়। তো আমরা সেটা কিন্তু মোটামুটি 10টা 40 নাগাদ, যেটা 10টায় সময় ছিল সেটা কিন্তু 10টা 40 নাগাদ কিন্তু আমরা আমাদের টিম সেটা আপলোড করতে পেরেছে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তৎক্ষণাৎ লিঙ্কটা কিন্তু গ্রুপে শেয়ার করেছি, ঠিক আছে? আজকেও চেষ্টা করব 10টার মধ্যে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। চলো শুরু করা যাক। আমরা গতকাল আমরা ভৌতবিজ্ঞানের যে পদার্থবিদ্যা সেকশনটা ছিল সেই পার্টটা নিয়ে কিন্তু পুরোপুরি বলে দিয়েছি। আজকেটা কেমিস্ট্রির জন্যই রেখেছিলাম। আমরা গতকাল 3 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু বলেছিলাম যে কিছু কোশ্চেন লাস্টের তোমরা ছবিতে বা পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে, কিন্তু দিতে পারি নাই। আগেই বললাম আমাদের কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, যার জন্য আমরা ওই যে বললাম 3 নম্বর একটা ক্লাস আসবে যেখানে আমরা ছোট ছোট ম্যাথ নিয়ে বুঝিয়ে দেবো, সেদিন কিন্তু ওই ক্লাসটাও কিন্তু ওর সঙ্গে অ্যাটাচ করে দেবো। বেশ, চলো আর গল্প নয়, পরের টপিকে আসি এবার। আসলে দেখো প্রথমে যেটা আসছে তোমাদের রসায়ন বা কেমিস্ট্রির যে প্রথম পার্ট, জানো নিশ্চয়ই কেমিস্ট্রিতে 6টা পার্ট আছে। প্রথম যে পার্ট সেটা হচ্ছে পর্যায় সারণী,
এবং তার মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা। এখান থেকে এমসিকিউ একটা, ভিএস এ ভেরি শর্ট কোশ্চেন দুটো থাকবে, আর লং কোশ্চেন যেটা থাকে সেটা 3 নম্বরের একটা। তাহলে মোট 5 নাম্বার থাকছে এই চ্যাপ্টার থেকে। এই 5 নম্বরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানটার প্রপার্টিস গুলো বা ধর্মগুলো যদি না জানো তাহলে এই কেমিস্ট্রিটা শুরু করাটাই তোমাদের ব্যর্থ। তাহলে এখানে প্রত্যেকটা মৌল তাদের ধর্ম কিরকম ভাবে রিয়াকশন করে সেগুলো কিন্তু বেসিক দেওয়া আছে। সবাই প্রথম যেটা সেটা হচ্ছে 2025-এ তোমাদের এই চ্যাপ্টার থেকে কি কি পড়েছে খুব ইম্পর্টেন্ট। চ্যাপ্টারটা যেটার জন্য শুরু আধুনিক পর্যায় সারণী সেটাই পড়ে গিয়েছে, 2025-এ পড়ে গেছে। এটা 3 নম্বর কোশ্চেন হিসেবে ছিল, এখানে একটা জয়েন্ট ছিল অবশ্য। আর ছিল কি খুব ইম্পর্টেন্ট যেটা হয় যে হাইড্রোজেনের বিতর্কিত অবস্থান। কোশ্চেনটা দুরকম ভাবে আসে, বিতর্কিত অবস্থান, হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলে, দুটোই কিন্তু। এই দুটো কোশ্চেন পড়ে গিয়েছে। আরো 3 নম্বরে একটা কোশ্চেন ছিল যে এমন একটা গ্রুপের নাম বলো যে গ্রুপে সাধারণত তরল, গ্যাসীয় এবং কঠিন 3 রকমেরই মৌল দেখতে পাওয়া যায়। বুঝতেই পারছো হ্যালোজেন্সের কথা বলা হয়েছে এবং সেখান থেকে একটা কোশ্চেন পড়ে গিয়েছে। পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে একটা কোশ্চেন পড়ে গিয়েছে, ব্যাস। তাহলে এই রকম টপিকগুলো কিন্তু আমাদের গতকাল পড়ে গিয়েছে, ঠিক আছে। এই টপিকটা বাদ দিয়ে যেগুলো তোমাদের জন্য 2026-এর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট সেই টপিকগুলো এবার আমরা একে একে বলে যাই। খাতা পেন নিয়ে নিশ্চয়ই বসেছো কালকের মতনই, আমরা কালকের মতনই একই ফরম্যাটে কিন্তু মানে কোশ্চেনগুলো করবো। 1 নম্বর যেটা সেটা হচ্ছে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র। তাহলে 1 নম্বরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র, ঠিক আছে। 2 নম্বর, আমরা 2 নম্বর কিন্তু কোনো কোশ্চেন হবে না, 3 নম্বরের কোশ্চেন থাকবে, কিন্তু 3 নম্বরের কোশ্চেন অনেক সময় ভেঙে দেয় 2+1 বা 1+2। তো সেই জন্য 2 নম্বর বা 3 নম্বরের যে কোশ্চেনগুলো হয় আমরা সেগুলোর দিকে ফোকাস করে তোমাকে বলছি। আর শর্ট কোশ্চেন কোন জায়গা থেকে করবে মাধ্যমিক 26-কে টার্গেট করে সেগুলো আমরা বলে দিচ্ছি, আগে এটা বলে নিই। তাহলে 1 নম্বরে চলে আসছে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র। 2 নম্বর একটু দেখে রাখো সন্ধিগত মৌল, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন বেশ, তাহলে এটা ছাড়ো। 2 নম্বর আয়োনাইজেশন শক্তি বা আয়নীয় শক্তি, ঠিক আছে। 3 নম্বর তড়িৎ ঋণাত্মকতা এবং তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে হ্যালোজেন্স যে মৌলগুলো আছে তাদের যে শ্রেণী ঊর্ধ্বক্রম বা অধক্রম সেটা একটু দেখে রাখো। তাহলে এখান থেকে 3টে কিন্তু 3 নম্বর কোশ্চেন একটু দেখে রাখো। 3 নম্বরে কোনো কোশ্চেন নেই, ভাঙা ভাঙা কোশ্চেন 2+1 এরকম ফরম্যাটে। তার মানে অ্যাকচুয়ালি 2 নম্বরের কোশ্চেনই বেশি ধরো এখান থেকে। নেক্সট একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা লিখে নাও। এ বি সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8 এবং 10। সি হলো একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। 1 নম্বর কোশ্চেন, ওর মধ্যে কোন মৌলটির তড়িৎ অপরাতড়িৎধর্মিতা সবচেয়ে বেশি। 2 নম্বর কোন মৌলটির পরমাণুর আকার সব থেকে কম। আর 3 নম্বর বি মৌলটির পর্যায় সারণীতে কোন শ্রেণীতে থাকবে সেটা নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটা থাকছে, আশা করছি তোমরা মার্কিংটা পরপর করছো। তারপরে কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে রাখো কোশ্চেনটা। এবার নাম্বারটা এদিক ওদিক হতে পারে। এবিসি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2, n এবং n+1। বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত, এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি। এ ও বি যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তার সংকেত লেখো। এই কোশ্চেনটা কিন্তু একটু লিখে রাখো, বেশ। সো তারপর ব্যাস, তাহলে এই জায়গা থেকে কিন্তু 3 নম্বর বা 2 নম্বরের যে কোশ্চেনগুলো পড়বে, 2 নম্বরের তো আলাদা করে পড়ে না, 3 নম্বরে যেটা আছে সেই 3 নম্বরের সঙ্গে যেটা বললাম 2+1 থাকে, সেই 2 বা 3-এর কোশ্চেনগুলো কিন্তু এগুলো করলে আর কিছু করার দরকার হবে না। শর্ট কোশ্চেন কোন জায়গা থেকে করবে সবারই প্রথম সেটা চলে আসছে, দেখো মেন্ডেলেভের যে পর্যায়ের সূত্র ছিল সেখানে বলো বা আধুনিক পর্যায় সূত্র, সেগুলোতে পর্যায় সারণী বা শ্রেণী, এখানে কতগুলি পর্যায় ছিল, কতগুলো শ্রেণী ছিল, কোন শ্রেণীতে কোন কোন মৌলগুলো অবস্থান করছে, এই টপিকগুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে। তাছাড়া তোমরা জানবে যে তোমাদের যে শ্রেণীগুলো আছে বিশেষ করে ক্ষার ধাতু, তারপর ক্ষারীয় মৃত্তিকা,
হ্যালোজেন্স, নিষ্ক্রিয় মৌল, সন্ধিগত, এদের প্রত্যেকটা ইউরেনিয়ামাত্তর মৌল, প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু রেঞ্জটা দেখে রাখবে কোথা থেকে কোথা পর্যন্ত থাকে, আর প্রত্যেকটার এক্সাম্পল করে লাগবে। বেশ, এখান থেকে এই কোশ্চেনগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য, এমসিকিউ। সেটা হচ্ছে দেখবে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর এর অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন এর জারণ ধর্মের ক্রমগুলি লেখো। এবার এই ক্রমগুলো কিন্তু বরবর দেওয়া থাকে, এগুলোর মধ্যে চুজ করতে হবে। ব্যাস, তাহলে মোটামুটি এইগুলো করে রাখলেই হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। পরের চ্যাপ্টার 2 নম্বর, আয়নীয় ও সমযোজী বন্ধন। এই চ্যাপ্টার থেকে আচ্ছা 5 নম্বর যেটা চ্যাপ্টার ছিল তোমাদের, 5 নম্বর না, 1 নম্বর চ্যাপ্টার পর্যায় সারণী, সেখান থেকে 5 নাম্বার আছে। রসায়নের 2 নম্বর চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। এমসিকিউ একটা আছে, ভেরি শর্ট অ্যান্সার দুটো আছে, সরি একটা আছে, আর 2 নম্বরের কোশ্চেন দুটো আছে। তাহলে মোট 4, 5, 6, তাহলে এখান থেকে মোট 6 নাম্বার আসছে। ঠিক আছে, নেক্সট, আয়নীয় ও সমযোজী বন্ধন। এখান থেকে মাধ্যমিকে যেটা পড়েছিল সেটা আগে বলে দিই, প্রত্যেকটা যেমন করে বলছি। প্রথমে যেটা ছিল যে NaCl, এই NaCl এর ওই গলনাঙ্ক রিলেটেড একটা কোশ্চেন ছিল 25-এ। এটা মানে ওই আয়নীয় যৌগদের যে ধর্ম, সেই জায়গা থেকে কোশ্চেনটা তোলা। ক্যালসিয়াম অক্সাইডের গঠন, এটা পড়েছিল। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল ভালো 2025-এ, লিথিয়াম হাইড্রাইড, NH3, KCl, C2H6 এদের আইডেন্টিফিকেশন, মানে কোনটা তড়িৎযোজী কোনটা সমযোজী, এই নিয়েছিল 2 নম্বরে একটা কোশ্চেন ছিল। ব্যাস, চলো খাতা পেন বার করো, এবার আমাদের এই চ্যাপ্টার উপর সাজেশন দিয়ে দিই। এখান থেকে খুব একটা বড় বেশি কোশ্চেন নেই, 2 নম্বরের দুটো কোশ্চেন আছে। তার আগে 2 নম্বরের জন্য বলে দিই, সবারই প্রথম দ্বৈত সূত্রটা একটু দেখে রাখবে, দ্বৈত সূত্র। ঠিক আছে, তারপর কার্বন ডাইঅক্সাইডের বন্ধন লুইস ডট চিত্র। তারপরে কোশ্চেন কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট চিত্র। ঠিক আছে, তারপরের কোশ্চেন তড়িৎযোজী যৌগ আর সমযোজী যৌগের পার্থক্য। তারপর এই কোশ্চেনটা খুবই স্টার মার্কা কোশ্চেন, লিখে রাখো, সোডিয়াম ক্লোরাইডের সংকেত NaCl না লিখে NaCl হোল N। ঠিক আছে, এরকম লেখা উচিত কেন, এটা স্টার মেরে দাও কোশ্চেনটা। তারপরে কোশ্চেন লেখো, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na ফার্স্ট বন্ড Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন। তারপর A আর B মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 এবং 17। মৌলগুলির মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগের সংকেত লেখো। এর সঙ্গে আরেকটা কোশ্চেন আছে, উৎপন্ন যৌগে কি ধরনের যোজ্যতা বর্তমান লেখো। আচ্ছা, একটা কথা বলে নি, তোমাদের যদি মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, লিখতে পারছো না, তোমরা পজ করে করে লেখো, অথবা জায়গাটা আবার প্রিভিউ করে নিয়ে আবার লেখো। ঠিক আছে, আমাকে অনেকটা বলো তো বলতে হচ্ছে, ঠিক আছে কিনা। আচ্ছা, অনেকে বলতে পারো যে স্যার আপনি তো PDF করে দিতে পারতেন। PDF করে না দেওয়ার কারণটা হচ্ছে, তোমরা যখন ক্লাসে স্কুলে খেয়াল করে দেখো তো, কোনো স্যার তোমাকে যখন, একটা ক্লাসরুমকে ভাবো, স্যার যখন তোমাকে কোনো কিছু সাজেশন দিতেন পরীক্ষার আগে, তিনি কি ডিজিটাল বোর্ডে দিতেন, নাকি তিনি আমাকে ল্যাপটপে PDF মানে ল্যাপটপের সাহায্যে দেখাতেন, না PDF করে নিয়ে দিতেন না। তোমার তখন অধীর আগ্রহ থাকতো যে স্যার কোন কোশ্চেনটা বলছে সেটা লিখে নিয়ে সেটা নিয়ে ভাবতে, সেই টপিকটা নিয়ে। যে কারণের জন্য আমরাও কিন্তু সেই ফরম্যাটটাকে মেনে রাখার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে। ঠিক আছে, এতে এক, ওই চ্যাপ্টার সম্বন্ধে তোমার কি কি ধরবে কি কি ছাড়বে সেটা বুঝতে পারছো। 2 নম্বর, তোমরা যে রেডি হয়ে এসছো এতদিন পর্যন্ত মাধ্যমিকের জন্য, সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো যে তোমাদের রেডি হওয়াটা ঠিকঠাক না এখনো কোথাও খামতি আছে।
আশা করছি এরকম গাইডটা যদি তো প্রথম থেকে পেতে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রীতিমতো খুবই ভালো হতো। ঠিক আছে, এই 1 মাসের মধ্যে তোমাদেরকে গাইডটা করে দিচ্ছি যতটা সম্ভব হচ্ছে তোমাদের। তোমাদের আরো কিছু জানার আগ্রহ থাকলে তোমরা কিন্তু কমেন্ট করো, আমরা নিশ্চয়ই তার রিপ্লাই দেবো বা সেটা নিয়ে পরবর্তী কোনো ভিডিও করে দেবো। বেশ, তারপরে কোশ্চেন, কোসেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছর 2026-এ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য। অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যোগের উদাহরণ দাও। ঠিক আছে, তারপরে কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন বা সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ব্যাস, আর এখান থেকে কিছু করার দরকার নেই। নেক্সট চ্যাপ্টার 3 নম্বর, রসায়নের 3 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকেও 6 নম্বর আছে। ঠিক আছে, পরপর 8.1, 8.2 এবং 8.3, মানে রসায়নের পরপর যে 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টারতে প্রত্যেকটাতে 6 করে আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে এমসিকিউ একটা পড়বে, ভেরি শর্ট অ্যান্সার 1 নম্বরে 2টো পড়বে, এবং লং কোশ্চেন যেগুলো থাকবে অ্যান্সার 3 নম্বর একটা, তাহলে 3, 4, 5, 6। আগে দেখে নি মাধ্যমিক 2025 এখান থেকে কি কি পড়েছে, মানে কোন টপিকগুলো তুমি বাদ দেবে, মাধ্যমিকে পড়ে গেছে তো ফালতু সেই টপিকটা এবছর বড় কোশ্চেনগুলো রিপিট হবে না, কোশ্চেন রিপিট হবে কিন্তু বড় কোশ্চেনটাই হুবহু 25-এ পড়ে আবার কিন্তু রিপিট হবে না। হ্যাঁ, ওই নিকেলের যে প্রলেপ ছিল তড়িৎ লেপনের, সেই নিকেলের প্রলেপের ক্ষেত্রে ওই ক্যাথোডে অ্যানোডে বা তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করবে এই টপিকটা পড়ে গেছে, তাহলে এই টপিকটা বাদ। আর এখান থেকে সেরকম কোনো কোশ্চেন হুবহু নেই আর। বেশ, তাহলে এবার পড়ার জন্য তোমাদের অনেক কিছু আছে এই চ্যাপ্টার থেকে। প্রথমেই স্টার্ট করো, পরপর অনেকগুলো কোশ্চেন হবে, লিখে নাও। প্রথমেই আমি নাম্বারিং বলছি না, আমার ভুল হয়ে যেতে পারে, তোমরা কিন্তু পরপর নাম্বার দিয়ে দিয়ে লিখে নিও। তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ বিজারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো। কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে, পরের কোশ্চেন, কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। 1, ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য। 2, তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, পরের কোশ্চেন, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? 2, ওর সঙ্গে আয়নীভবন বিক্রিয়াটি লেখো। 3, ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াটি লেখো। ঠিক আছে, তারপরে কোশ্চেন, কিসের ভিত্তিতে মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসেবে শ্রেণীবিভাগ করা হয়? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। হয়েছে? আচ্ছা, এখানে যে কোশ্চেনটা লিখবে এটা খুবই স্টার মার্কা কোশ্চেন, 2019-এ পড়েছিল কোশ্চেনটা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আবার এবার কোশ্চেনটা দুরকম প্যাটার্নে পড়তে পারে, দুটোই বলে দিচ্ছি, শোনো। 1 আছে, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে পার্থক্য লেখো। হয়েছে? অথবা আসতে পারে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়? এটা ওর সঙ্গেই কোশ্চেন। আচ্ছা, যেটা বললাম ধাতব তারের মধ্যে দিয়ে পরিবহন, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন, এটা খুবই ইম্পর্টেন্ট 2026-এর জন্য, আবার বলছি, দেখে রেখো। বেশ, তারপরের চ্যাপ্টার, আর চ্যাপ্টার বেশি নেই, আর 3টে চ্যাপ্টার আছে, 3টে হয়ে গিয়েছে আর 3টে আছে। 4 নম্বর মানে 8.4 যেটা আছে, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এটা অনেকটা বড় চ্যাপ্টার, এখান থেকে কিন্তু 8 নাম্বার আছে। ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই ইনঅর্গানিক কেমিস্ট্রিটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই কঠিন লাগে অনেকের, বলো ছাত্রছাত্রীরা। এটার একমাত্র কারণ হচ্ছে প্রচুর ইকুয়েশন আছে, এবং সেই ইকুয়েশনগুলো তোমাদেরকে কিন্তু বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হয়। না লিখে লিখে করলে কিন্তু এটা কখনোই নামাতে পারবে না,
এবং প্রত্যেকটা রাসায়নিক নামগুলো মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, প্রথমে যেটা হচ্ছে এখান থেকে 8 নম্বর আছে এমসিকিউ একটা, ভেরি শর্ট অ্যান্সার দুটো, শর্ট অ্যান্সার দুটো, এই 2 নম্বরের একটা, আর একটা আছে লং অ্যান্সার 3 নম্বরের একটা। 8 নম্বর হয়ে গেছে। 25-এ কে কে পড়েছে আগে সেটা দেখে নিই। 25-এ একটা 2 নম্বরের কোশ্চেন ছিল যে উত্তপ্ত সোডিয়াম এর উপর NH3 গ্যাস চালনা করলে কি হয়, রাসায়নিক সমীকরণ সহ লেখো। এটা পড়ে গিয়েছে। তার মানে NH3 যে জায়গাটা, সেই অ্যামোনিয়া প্রস্তুতির এই জায়গাটা থেকে রাসায়নিক বিক্রিয়া রিলেটেড যেসব কোশ্চেনগুলো সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাকিগুলো আসতে পারে। তারপর একটা কোশ্চেন ছিল 3 নম্বরের, লেড নাইট্রেটের সঙ্গে যে H2S এর যে রাসায়নিক বিক্রিয়া এই রিলেটেড একটা কোশ্চেন। ব্যাস, এখান থেকে কিন্তু আর কিছু পড়ে নাই। তার মানে তোমাদের জন্য বাছাই করা কয়েকটা কোশ্চেন আছে। সবারই প্রথম যেটা তুমি লিখবে স্টার মেরে দাও, সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতি অথবা দেখবে অসওয়াল্ড পদ্ধতি, এই দুটোর মধ্যে একটা পদ্ধতি তোমাদের এসছে, কোশ্চেন লেখা শুরু করে দাও। স্পর্শ পদ্ধতি, সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের স্পর্শ পদ্ধতি, অথবা নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের অসওয়াল্ড পদ্ধতি। তবে স্পর্শ পদ্ধতি পড়ার চান্স সব থেকে বেশি এবছর। নাইট্রোলিন, এটা শর্ট কোশ্চেন আসতে পারে। নাইট্রোলিন এটা দেখে রেখো। আচ্ছা, অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের ক্ষেত্রে হেবার পদ্ধতি, এই হেবার পদ্ধতি দেখে রাখো। সরি, বিলিয়মান রংটা দেখে রাখো। আরেকটা কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কিছু কিছু ধাতব লবণের যে বিক্রিয়াগুলো হয়, বিশেষ করে যেমন FeSO4, FeCl3, CrCl3, AlCl3, এদের সঙ্গে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, এই বিক্রিয়াগুলো একটু দেখে রেখো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন আছে, লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য। আর লাস্ট কোশ্চেন এখান থেকে এই বই রিলেটেড, তারপর আমরা যদি কিছু হট টপিক রিলেটেড কোশ্চেন পাই বলে দিচ্ছি। যে অ্যামোনিয়া গ্যাসের শুষ্ককরণের ক্ষেত্রে গাঢ় H2SO4, P2O5 বা অনার্দ্র CaCl2 দ্বারা NH3 কে শুষ্ক করা যায় না কেন? এই কোশ্চেনটাও কিন্তু স্টার মার্কা কোশ্চেন। বেশ, একটা কোশ্চেন লেখো, এই কোশ্চেনটা খুব স্টার মার্ক মেরে দাও। নাইট্রোলিন প্রস্তুতির শর্ত ও সমীকরণটা লেখো, এর ব্যবহার লেখো। এই কোশ্চেনটা স্টার মেরে দাও এবছরের জন্য। ব্যাস, এখান থেকে দেখো শর্ট কোশ্চেন যে আসবে, শর্ট কোশ্চেন কিন্তু 3 নম্বর আছে। শর্ট কোশ্চেনটা মেইনলি যেগুলো আসবে বলে রাখি, এই জায়গাগুলো একটু দেখে রেখো। যেমন নেসলার বিকারক, এদের ক্ষেত্রে এই জায়গাটা দেখে রাখো শর্ট কোশ্চেনের জন্য। ক্রিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাস উৎপাদন করা হয় সেটা দেখে রেখো, এই টাইপের কোশ্চেন। রূপার দ্রব্য বা তৈলচিত্রে সাদা রং দীর্ঘদিন রাখার পর কালো হয়ে যায়, যার জন্য বিক্রিয়া করে হয়, সেগুলো একটু নামগুলো মনে রাখো। যেমন সিলভার সালফাইডের সংকেত মনে রাখো, লেড সালফাইডের সংকেত মনে রাখো, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এটা 2 নম্বরের জন্য করতে পারো কোশ্চেনটা, যে রূপার দ্রব্য বা তৈলচিত্র সাদা রং দীর্ঘদিন রাখার পর কালো হয়ে যাওয়ার কারণ কি। ঠিক আছে, ব্যাস, এই চ্যাপ্টার থেকে আর সেরকম কোনো কোশ্চেন নেই, এইগুলো পড়ে যেও নিশ্চিন্ত। এরপর চলে আসছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে 5 নম্বর আছে। এমসিকিউ একটা 1 নম্বরের, ভিএসএ 1 নম্বরের 2টো কোশ্চেন আসছে, এসএ 2 নম্বরের একটা আসছে, তাহলে মোট 5 নম্বর। আগে দেখে নিই 2025 এখান থেকে কি পড়েছে। তামার, হ্যাঁ এটা ভালো কোশ্চেন, তামার সংকর ধাতু, মানে এমন দুটো সংকর ধাতুর নাম লিখতে বলেছিল যেখানে তামা উপস্থিত। তো এগুলো এই জায়গাটা থেকে বাদ দিয়ে দেবে সংকর ধাতুর থেকে। খনিজ এবং আকরিকের পার্থক্য, মানে একদম পাতি কোশ্চেন দিয়েছিল।
ব্যাস, এক্ষেত্রে সে কিন্তু এমন আর কোশ্চেন ছিল না, তার মানে তোমাদের জন্য অনেকগুলো কোশ্চেন আছে, এবং এটা ভালো যে সবকটার মধ্যে তুমি কমন পেয়ে যাবে সবকটাই। চলো পরপরই বলি, চ্যাপ্টারটা তোমরা পড়েছো, পরপরই বলে যাই একে একে। প্রথমেই চলে আসছে অ্যামালগাম। অ্যামালগাম কি, তার ব্যবহার। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে হ্যাঁ, এরপরে যে কোশ্চেনটা আসছে যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপরে ধাতু নিষ্কাশনের দুটো পদ্ধতি দেখে রেখো, কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিট। আশা করছি কার্বন বিজারণ পদ্ধতি এবছরে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাও দুটোই দেখেছো, থার্মিট আর কার্বন বিজারণ পদ্ধতি। তারপরে কোশ্চেনটা, অ্যালুমিনিয়ামকে সেলফ প্রোটেক্টিং অ্যান্ড মেটাল কেন বলা হয়, এটা একটা। আরেকটা ছোট কোশ্চেন আসছে যে ওই অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন, এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? গত 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্নকে স্ক্রুটনি করা হয়েছে, আমাদের ভালো করে ঝাঁকিয়ে দেখেছে আমাদের টিম। তাছাড়াও একটা গত আছে, সেই গত ধরে তোমাদের কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে। আমাদের টিম সেটার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছে, অনেক রকমের পরিশ্রম করেছে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হও, তো তোমরা নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানিও, তাহলে আমরা খুশি হব, ঠিক আছে? ব্যাস, এই জায়গাটা থেকে মোটামুটি কমপ্লিট। আর সেরকম কোনো কোশ্চেন এখান থেকে নাই। শর্ট কোশ্চেন কি দেখে রাখবে এই জায়গাটা থেকে? শর্ট কোশ্চেন প্রথমেই যেগুলো দেখবে সেই জায়গাটা হচ্ছে এই তামা, জিঙ্ক, অ্যালুমিনিয়ামের যে ক্ষয় হয়, মানে তারা আমাদের যেমন লোহার জং ধরে যায়, তো সেরকম এদের তো ক্ষয় হয়, তো সেই ক্ষয় হওয়ার সময় যেসবগুলো ক্ষয়প্রাপ্ত হলে যেটা তৈরি হয়, সেই সবগুলো উদাহরণ রাসায়নিক সংকেতগুলো মনে রাখতে হবে। 2 নম্বর, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এখানে একটু দেখে রাখতে হবে ইলেকট্রোপ্লেটিং এর ব্যবহারগুলো একটু। আকরিক, তাদের কিন্তু নাম সংকেত, এটা খুব 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 ইম্পর্টেন্ট, স্টার মেরে নাও, এটা কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু আসবেই আসবে এখান থেকে। ব্যাস, আর সেরকম এখান থেকে শর্ট কোশ্চেন আসার কিছু নাই, এই দুটো জায়গা দেখে রেখো। এরপর যেটা আসছে তোমাদের ক্লাস 10-এর সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। এটা তোমাদের অনেকেরই খুব ভালো লাগে, তাই তো? এবছর কিন্তু ইউপ্যাক নেমিংও একটা আসবে। ইউপ্যাক নেমিংটা আজকে বলছি না, আমরা তো তোমাদেরকে কিছু বোনাস রাউন্ড দিচ্ছি, বোনাস ক্লাস রাউন্ড না। তো সেক্ষেত্রে তোমাদের এই বোনাস ক্লাসগুলোতে আমরা কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু কভার আপ করে দেবো, ঠিক আছে? দেখতে থাকো। এমসিকিউ এখান থেকে 1 নম্বরে একটা, ভেরি শর্ট অ্যান্সার 1 নম্বরে দুটো, শর্ট অ্যান্সার 2 নম্বরে একটা, এবং লার্জ অ্যান্সার 3 নম্বরের একটা। মোট 8 নাম্বার এখান থেকে কিন্তু পড়ছে, ঠিক আছে? চলো 2025-এ কি কি আসছে সেটা আগে দেখে নি। এসেছে 25-এ, প্রথমে যেটা আসছে এসেছে, সরি, এটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারো, সামনের দিক থেকে কিচ্ছু পড়ে নেই, একদম ডাইরেক্ট পড়ে গিয়েছে সিএনজি এর ব্যবহার 2 নম্বরে। তারপর একটা জুতো বিক্রিয়া ছিল, হাইড্রোজেনের সংযোজন যেটা ছিল 2025-এ, সেটা পড়ে গিয়েছে। C2H2 এর সঙ্গে বিক্রিয়া ছিল, হাইড্রোজেনের যে জুতো বিক্রিয়া, সেটা পড়ে গিয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ পড়ে গিয়েছে দুটো। তারপর পড়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, 2025-এ পড়ে গিয়েছে, সেটা হচ্ছে C2H5OH, এখান থেকে C2H4 কি করে কনভার্ট করবে, এটা পড়ে গিয়েছে। মিথানল এবং ইথানলের ক্ষতিকারক প্রভাবগুলো পড়ে গিয়েছে, তাহলে এগুলো অনেকগুলো পড়ে গিয়েছে। কিন্তু এগুলো ছাড়াও তোমাদের জন্য যেগুলো আছে সেগুলো এবার এক একটা নোট ডাউন করো, চলো তাড়াতাড়ি করবে, অনেক হয়ে গেছে কোশ্চেন, করতেও হবে।
জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য। প্রথমেই কার্বনের ক্যাটিনেশন ধর্ম, সমাবয়বতা থেকে এবছর একটা কোশ্চেন আসবে। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ক্লোরিন দ্বারা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছর 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য। ঠিক আছে। ইথিলিনের পলিমারিজেশন বিক্রিয়া, ট্রিপল স্টার কোশ্চেন। ইথিলিনের পলিমারিজেশন বিক্রিয়া, লিন্ডনার অনুঘটক, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাস, ডিনেচার স্পিরিট হয়েছে। কিছু এক্সট্রা বোনাস কোশ্চেন দিয়ে দিই যাতে তোমাদের ছোটাছুটি করতে না হয়। লেখো, ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে তার সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। হয়েছে। নেক্সট, একই আণবিক সংকেত C2H6O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো, যেটা আমরা সমাবয়বতাতে বলেছি। পরে কোশ্চেনটাও তাই, যে সমাবয়বতা কি, ইহা কয় প্রকার ও কি কি, এবং প্রতি প্রকারের উদাহরণ দাও। তারপরে কোশ্চেন প্রত্যেকটা মানে গোল্ডেন কোশ্চেন। 170°C উষ্ণতায় গাঢ় সালফারিক অ্যাসিডের সঙ্গে ইথানল অ্যালকোহলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বিক্রিয়ার সমিত সমীকরণ সহ লেখো। অথবা রূপান্তর করো C2H5OH থেকে C2H4। বুঝতে পারছো? নেক্সট, ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়াটি দেখাও ও সমিত সমীকরণটি লেখো। হয়েছে। নেক্সট, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ার সমীকরণগুলো লেখো। নেক্সট, C2H2 কে কি করে C2H6 এ রূপান্তর করবে সেটা লেখো। এটা ছাড়াও কিছু ট্রান্সমিশন আছে যেটা তোমরা বুঝতে পারবে না, সেটা কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি। তারপর শিল্পক্ষেত্রে ইথিলিনের প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। ইথিলিনের দুটি ব্যবহার লেখো। ঠিক আছে। তারপরে কোশ্চেন, দুটি ভিন্ন জৈব যৌগ এ এবং বি একই আণবিক সংকেত C2H6O সম্পন্ন। এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেনের গ্যাস উৎপন্ন করে, কিন্তু বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। এ ও বি যৌগ দুটির গঠন সংকেত লেখো। পুনচ্ছেদ, এ এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণগুলো লেখো। ঠিক আছে। ব্যাস, এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট। আচ্ছা দেখো, তোমাদেরকে আমরা যে কোশ্চেনগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও তোমরা যারা 100%-এর জন্য যাচ্ছ তাদেরকে কিন্তু বইটাও রিভিশন মারতে হবে। যারা যারা এই ভিডিওটা থেকে উপকৃত হলে তারা কিন্তু আমাদেরকে জানিও, যাদের যাদের ভালো লাগলো, খারাপ লাগলো, কি ইমপ্রুভমেন্ট করার দরকার সেটা আমাদেরকে জানিও। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ওই চ্যাপ্টার সম্বন্ধে একটা আইডিয়া দিতে পারলাম, যে কোন জায়গাটা পড়াটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন জায়গাটা অতটাও নয়। এটুকু বিশ্বাস আমাদের প্রতি আছে বলেই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছো, আমাদের সঙ্গে আছো। দেখো রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে আমাদেরকে জানিও। আমরা আস্তে আস্তে যেমন যেমন কথা ছিল, অঙ্ক মানে গণিত, জীবন বিজ্ঞান, এগুলোর জন্য কাজ চলছে, আমাদের টিম কাজ করছে, ভিডিও চলছে, এখনো এডিটিং কমপ্লিট হয়নি, এগুলো তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে। ঠিক আছে, পড়তে থাকো। আজকে এতদূর পর্যন্ত। যদি কারোর কোনো সমস্যা থাকে আমাদেরকে জানিও, মেসেজ করো, আমরা কিন্তু তার রিপ্লাই দেবো। চলো ঠিক আছে, টাটা।